সবাইকে শুভেচ্ছা জানিয়ে মাছরাঙা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি মৌমিতা জান্নাত। দেশের অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে খুলনা বিভাগের সংবাদ রূপসার তীরে। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। দেশের পশ্চিমাঞ্চলে চলছে তাপদাহ, অন্যদিকে পূর্বাঞ্চলের অনেক স্থানে বৃষ্টি, বজ্রপাতে ৩ জেলায় অন্তত ৫ জনের মৃত্যু। গ্রীষ্মে খুলনা মহানগরীতে নেমেছে পানির স্তর, শহরের বেশিরভাগ নলকূপ অকেজো, সুপেয় পানির সংকটে মানুষ। এবার বিস্তারিত। চট্টগ্রাম সিলেটে বৃষ্টি হলেও খুলনা রাজশাহীতে অতি তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। ঢাকা ও খুলনা বিভাগের ১০ জেলায় তীব্র তাপপ্রবাহ রয়েছে। দেশের সামগ্রিক তাপমাত্রা কিছুটা হ্রাস পেয়েছে। ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম, কুতুবদিয়া, রাঙামাটি, বান্দরবান, ফেনী, রংপুর, দিনাজপুর ও সিলেটে বৃষ্টি হয়েছে। ঝড় ও বজ্রপাতে কিছু ক্ষয়ক্ষতি হলেও সামগ্রিকভাবে কিছুটা স্বস্তি ফিরেছে এসব জায়গার জনজীবনে। সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের ২-১ জায়গায় বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির শঙ্কা রয়েছে। তবে দেশের পশ্চিমাঞ্চলে এখনও তাপপ্রবাহ চলমান। যশোর, খুলনা, চুয়াডাঙ্গা, পাবনা ও রাজশাহী জেলায় অতি তীব্র এবং টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, খুলনা বিভাগের অন্যান্য জেলাগুলোতে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া দেশের বেশিরভাগ জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ রয়েছে। বাতাস আছে, হালকা, সমস্যা নাই, কিন্তু জামা গায়ে রাখা যায় না, শরীরে লবণ উঠে যায়, গামায় ভিজে গাড়ি চালানো অনেক কষ্ট হয়ে যায়, তারপরও কষ্ট করে চালাইতে হচ্ছে। পাকা টাকা নিয়ে ঘুরতেছি, বাতাস করতেছি, গরম লাগলে বাড়া একটা মারে, তারপরে দিয়ে একটু রেস্ট নিই। কর্ম করে খাবো, আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না। চুয়াডাঙ্গায় যে তাপপ্রবাহ চলছে তাতে আমরা চুয়াডাঙ্গাবাসী অতিষ্ঠ হয়ে যাচ্ছি। যানমালের নিরাপত্তা নেই, ব্যবসাদাররা ফুটপাতে যারা বসে ব্যবসা করছে তাদের কোনো নিরাপত্তা নেই। এক কথায় চুয়াডাঙ্গা জেলা অচল মতো হইতেছে। এবং আজকেও এখনও বৃষ্টি হচ্ছে, দেশে ময়মনসিংহ বিভাগে বৃষ্টি হচ্ছে, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে, বিশেষ করে নোয়াখালী এবং চট্টগ্রামে বৃষ্টি হচ্ছে। আমরা আশা করছি যে আগামী ২৪ ঘন্টাতেও ঢাকার ইস্টার্ন পার্ট সহ বৃষ্টি হওয়ার চান্স আছে। আগামী ১০ই মের পর থেকে বৃষ্টির মাধ্যমে সারা দেশে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। পরবর্তী ৫ থেকে ৬ দিন দমকা হাওয়া, ঝোড়ো বাতাস ও বজ্রঝড় সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এরপর ফের আসতে পারে তাপপ্রবাহ। সজীব সাদিক, মাছরাঙা নিউজ ডেস্ক। চট্টগ্রাম, সাতক্ষীরা, যশোর ও মোংলায় তাপপ্রবাহের খবর কিছুক্ষণ আগে জানিয়েছেন আমাদের সহকর্মীরা। গেল বেশ কদিন তাপদাহের পরে চট্টগ্রামে আজ সকালে বৃষ্টি হয়েছে এবং বৃষ্টির পর থেকে অনেকটা গুমোট পরিস্থিতি বিরাজ করছে চট্টগ্রামে। ঠিক প্রখর যে রোদ, সেই রোদটা আমরা দেখতে পাইনি, হালকা মৃদু রোদ কখনো কখনো থাকছে, আবার কখনো একদমই সূর্য ঢাকা পড়ে যাচ্ছে মেঘের আড়ালে। কিন্তু ঠিক গরম যে কমে আসছে তা কিন্তু নয়, ভ্যাপসা গরম কিন্তু রয়ে গেছে এই চট্টগ্রামে। এবং আবহাওয়া অফিসারদের কথা বলছেন, তারা বলেছেন বৃষ্টি হতে পারে এবং হাওয়া বইতে পারে। সেটি কিন্তু আমরা বিকেলের সময়টাতে কিন্তু বেশ দেখতে পাচ্ছি যে অনেকটা ঝড়ো হওয়ার কাছাকাছি কিন্তু বাতাস বইছে, যে গতিময় বাতাস বলা যায়, ঠিক ঝড়ো হাওয়া বলবো না, নাড়িয়ে দিচ্ছে গাছগুলো, এরকম বাতাস। তবে বৃষ্টি কিন্তু দেখা নেই। সাতক্ষীরার উপর দিয়ে যে গত কয়েকদিন যাবৎ 40-42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, সেটি আজকে বেলা ৩টার সময় আমরা খবর পেয়েছি 37.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যদিও বাস্তবতার সাথে এটির পরিমাণ একটু কম বলে অনেকে আমাদেরকে বলেছেন, কারণ প্রত্যেক মানুষ গরমে হাঁসফাঁস করছে, মানুষের শরীরে প্রচণ্ড রকম কষ্ট হচ্ছে। বিশেষ করে শ্রমজীবী মানুষের মধ্যে যে পরিমাণ কষ্টের আমরা তীব্রতা দেখতে পেয়েছি, সেটি আসলে কোনোভাবেই 40-41 ডিগ্রির কম না। রাস্তাঘাটে মানুষজনের উপস্থিতিও কিন্তু কম, অফিস আদালতেও মানুষজনের উপস্থিতি কম। শিক্ষা প্রতিষ্ঠানে কোনো অভিভাবকরা তাদের সন্তানদের পাঠাতে অনেকটা নিরুৎসাহিত হচ্ছে, উপস্থিতির হারও কিন্তু কম। গত কয়েকদিনের তুলনায় যশোরের তাপমাত্রা আজ কিছুটা কমেছে। আজ বিকাল ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কিছুটা কম থাকলেও মানুষের মধ্যে অস্বস্তি আমরা লক্ষ্য করেছি। আমরা দেখেছি যে আজও দুপুরের পর রাস্তাঘাট ফাঁকা ছিল। এদিকে যশোরের কয়েকটি রাস্তায় আজও আমরা পিচ গলতে দেখেছি এবং দুদকের কেন্দ্রীয় কার্যালয়ের নির্দেশে যশোর দুদক কার্যালয়ের কর্মকর্তারা আজ যশোর, নড়াইল সহ বিভিন্ন রোডে আসলে তারা
দেখেছেন, ঘুরে দেখেছেন পিচ জ্বলার কারণ তারা অনুসন্ধান করেছেন এবং বিভিন্ন তথ্যপত্র সংগ্রহ করেছেন। তারা আমাদেরকে জানিয়েছেন কেন্দ্রীয় কার্যালয়ের নির্দেশে তারা দেখছেন এবং পরবর্তীতে করণীয় কি তা তারা নির্ধারণ করবেন। এদিকে আমরা দেখেছি যে যশোরের মৎস্য হ্যাচারিগুলোতে আগের মতোই আসলে উৎপাদন বন্ধ রয়েছে। আর সকাল থেকে কিন্তু মংলা সহ সুন্দরবন উপকূলীয় অঞ্চলে আকাশে মেঘ দেখা দিয়েছে। সেই সকাল থেকে দুপুর গড়িয়ে কিন্তু মেঘের আনাগোনা রয়েছে, কিন্তু বৃষ্টির কোনো দেখা নেই, যে কারণে তাপমাত্রা আরও তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এই অবস্থায় উপজেলা এবং পৌরসভার পক্ষ থেকে শহরে মাইকিং করা হচ্ছে, জনসাধারণকে নিরাপদে এবং শীতল জায়গায় থাকার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে কমল পানীয় জাতীয় খাবার পান করার জন্য বলা হচ্ছে। কিন্তু এই অবস্থার মধ্যে যারা দিনমজুর রয়েছে তাদের কিন্তু চরম বিপর্যয়ের মুখে তারা পড়েছেন। প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছেন না। তীব্র গরমে দেশের বিভিন্ন জেলার দিনমজুর ও পথচারীদের মাঝে বিনামূল্যে সুপেয় পানি ও স্যালাইন বিতরণ করছে বিভিন্ন সংগঠন। চুয়াডাঙ্গায় শ্রমজীবীদের মাঝে লেবুর শরবত, বিশুদ্ধ পানি, স্যালাইন, ক্যাপ ও ছাতা বিতরণ করেছে জেলা পুলিশ। ময়মনসিংহ নগরীতেও পুলিশের পক্ষ থেকে পথচারী ও রিকশা চালকদের মাঝে ক্যাপ, গামছা ও স্যালাইন ও বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়েছে। নোয়াখালীর মাঝদির বিভিন্ন এলাকায় রিকশা চালকদের মাঝে বিশুদ্ধ পানি ও ক্যাপ বিতরণ করেছে রয়্যাল হসপিটাল নামের প্রতিষ্ঠান। তৃষ্ণার্ত 700 পথচারী ও শ্রমজীবী মানুষকে ঠান্ডা শরবত দিয়েছে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন। কুড়িগ্রামে জেলা যুবলীগের উদ্যোগে চলে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ কার্যক্রম। বান্দরবানের রেড ক্রিসেন্টের উদ্যোগে বিশুদ্ধ পানি বিতরণ করা হয় চিম্বুক পাহাড়ের বাসিন্দাদের মাঝে। এদিকে আজ ভোরে বজ্রপাতে কক্সবাজার ও রাঙামাটিতে 2 জন করে 4 জন এবং খাগড়াছড়িতে 1 জনের মৃত্যু হয়েছে। কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ও রাজখালী ইউনিয়নে বজ্রপাতে ভোরে লবণ তুলতে গিয়ে বজ্রপাতে আক্রান্ত হন 2 শ্রমিক। ঘটনাস্থলেই মারা যান তারা। একই সময়ে বজ্রপাতে রাঙামাটির বাঘাইছড়িতে 1 গৃহবধূ ও সদর উপজেলার সিলেটিপাড়ায় আর 1 ব্যক্তি মারা গেছেন। অন্যদিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গার বড়নাল ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডে কাঁচা আম কুড়াতে গিয়ে বজ্রপাতে ইয়াসিন আরাফাত নামে 1 স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোজা ঈদ এবং তীব্র তাপপ্রবাহের কারণে বন্ধ থাকার পর আগামী সপ্তাহ থেকে স্বাভাবিক হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান। আগামী শনিবার থেকে খুলবে মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। আর রোববার থেকে খোলা হবে প্রাথমিক বিদ্যালয়। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়। গত রোববার একদিন খোলা রেখে পরদিন থেকে ফের বন্ধ ঘোষণা করা হয় মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদ্রাসা। আজও বেশিরভাগ স্কুল বন্ধ ছিল, তবে কোথাও কোথাও কিছু প্রতিষ্ঠান খোলা রাখা হয়। নির্দেশনা অমান্য করে চলে কোচিং সেন্টারগুলিও। এবার খুলনা বিভাগের সংবাদ রূপসার তীরে। খুলনা মহানগরীর বেশিরভাগ মানুষ সুপেয় পানির জন্য নলকূপের উপর নির্ভরশীল, কিন্তু গ্রীষ্মের শুরু থেকে বেশিরভাগ নলকূপে পানি উঠছে না। ফলে নগর জুড়ে দেখা দিয়েছে সুপেয় পানির তীব্র সংকট। SM মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। নলকূপের পানির ক্ষীণধারার এ চিত্র বলে দেয় সুপেয় খাবার পানি প্রাপ্তি কতটা দুষ্প্রাপ্য হয়ে পড়েছে খুলনা মহানগরীতে। ওয়াসার তথ্য বলছে, এবছর গরম শুরুর পর খুলনা মহানগরীতে পানির স্তর নেমেছে অন্তত 35 ফুট। বেশিরভাগ নলকূপ থেকে উঠছে না পানি, ফলে ঘন্টার পর ঘন্টা চেষ্টা করে ও দীর্ঘ পথ পাড়ি দিয়ে খাবার পানি সংগ্রহ করতে হচ্ছে নগরবাসীকে। সাথে মানুষের রুহু বের হয়ে যাচ্ছে, কিন্তু পানি ওঠে না। এই সারা এলাকা ধরে খালি একটা কল, হাত পুরো ব্যথা হয়ে যায়, ঠিক আছে। আর ভুনায় না যে কল আর চাপা লাগে, এরকম অবশ হয়ে যায় হাত। এক কলেজ পানি ছাড়তে 1 ঘন্টা সময় লাগে, তাহলে আর কাজ কাম করে কোন সময়? যদি পানি দৈনিক এলাকার লোক সবাই এই জায়গায় পানি নিতে। নলকূপের পানির বিকল্প খুলনা ওয়াসার সরবরাহ করা পানি। প্রতিদিন 24 কোটি লিটার চাহিদার বিপরীতে প্রতিষ্ঠানটি সরবরাহ করতে পারে মাত্র 11 কোটি লিটার। ফলে ব্যক্তিগত উদ্যোগে বসানো 10,000-এর মতো নলকূপই খুলনাবাসীর সুপেয় পানির প্রধান ভরসা। গরম পড়লে আমাদের এখানে অনেক কষ্ট হয় পানির, আমাদের পানির পাওয়া যায় না মোটে, আর অনেক দূর থেকে গিয়ে পানি আনা লাগে। রাত 3টা 2টার সময় আমাকে রাত জাগে সিরিয়ালে এগুলো রাখা লাগে, রাত্রে আমাকে পানি নেওয়া লাগে। সারা রাত কল চলে, সারাদিন কল চলে,
মানে পানি তো মানুষ পাচ্ছে না, কি করবে? আর গ্যাঞ্জাম কার সাথে করবো? ডেইলি কেচাকেচি 2-3 বেলা। ওয়াসা যে পানি সরবরাহ করছে তাতেও বেড়েছে লবণাক্ততা। 2500 কোটি টাকার বেশি ব্যয়ে 2019 সালে চালু হওয়া পানি সরবরাহ প্রকল্প মধুমতি নদী থেকে পানি সংগ্রহ করে। ওয়াসা বলছে গ্রীষ্ম মৌসুমে ওই নদীর পানিতে লবণ বেড়ে যাওয়ায় এই পরিস্থিতি। বৃষ্টিপাত না হয় এবং হিট ওয়েভ যেটা আমরা বলি, এবং সেটা হওয়ার কারণে পানিতে আপনার স্যালাইনিটির পরিমাণ বেড়ে গেছে, যেটা আসলে আমাদের প্রেডিকশনের বাইরে। এটা হওয়াতে আমরা আসলে এখন চিন্তা ভাবনা করছি ভবিষ্যতের জন্য এই ধরনের সংকটকালীন সময় আসে তাহলে আমরা ন্যাচারাল রিজার্ভার করব। খুলনা মহানগরীর পানি সংকটে ভূগর্ভে পানি রিচার্জ ও ভূপরিস্থ পানি সংরক্ষণের নতুন প্রকল্প প্রণয়নের কাজ চলছে, যা বাস্তবায়ন হলে পানি সংকট কাটবে বলে আশা করছে ওয়াসা। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভয়াবহ আগুনে অন্তত 80 বিঘা জমির পানের বরজ পড়ে গেছে। গত রাত 8টার দিকে উপজেলার শ্রীনগর নারায়ণপুরে গ্রামের ধাপগাড়ির ফসলি মাঠে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের 2টি ইউনিটের প্রচেষ্টায় রাত 11টায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয়রা জানান, আনুমানিক রাত 8টার দিকে হঠাৎ পান বরজে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা মাঠের পর মাঠে ছড়িয়ে পড়ে। ভস্মীভূত হয় পানের বরজ। আলমডাঙ্গা ফায়ার স্টেশনের লিডার আবুল হাসান মোল্লা জানান, আলমডাঙ্গা ও হরিণাকুণ্ডু ফায়ার সার্ভিসের 2টি ইউনিট 3 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ভারতে পাচারের সময় 7টি সোনার বার সহ একজনকে আটক করেছে পুলিশ। দুপুরে খুলনার বটিয়াঘাটা উপজেলার ছাঁচিবুনিয়ার বিশ্ব রোড মোড়ে একটি বাসে তল্লাশি চালিয়ে সোনার বার সহ তাকে আটক করা হয়। পুলিশ জানায়, ভারতের সোনা পাচারকারী চক্রের সদস্য আবুল কালাম ঢাকা থেকে সাতক্ষীরাগামী ইমাদ পরিবহনের একটি বাসে করে সাতক্ষীরা যাচ্ছিল সোনার বার নিয়ে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। উদ্ধার হওয়া সোনার আনুমানিক মূল্য প্রায় 60 লক্ষ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছেন যে মধ্যপ্রাচ্য থেকে ভারতে পাচারের উদ্দেশ্যে এই সোনা আনা হয়েছে। চলমান তাপদাহ থেকে স্বস্তি পেতে বাসা, বাড়ি কিংবা দোকানপাটে বেড়েছে এসির ব্যবহার। সেই সাথে এসি বিস্ফোরণের ঘটনাও ঘটছে। সংশ্লিষ্টরা বলছেন, অসতর্কতা ও ব্যবহার বিধি না জানাতেই এমন ঘটছে। প্রতিনিধি সৈয়দ হাসিবের পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। অতিরিক্ত তাপদাহ থেকে খানিকটা স্বস্তি পেতে দোকানপাট থেকে শুরু করে বাসাবাড়িতে বেড়েছে এসির ব্যবহার। নতুন বা পুরাতন এসি কিনে কিংবা ভাড়া নিয়ে যে যেভাবে পারছেন ব্যবহার করছেন। গরমের যে প্রভাব, এই প্রভাবের মধ্যে এসি আমাদের এখন জরুরি হয়ে গেছে। সেজন্য এসিকে বর্তমানে বিলাসিতা বলা যাবে না। গত বছর যা হয়েছে তার থেকে 30 বা 35% অলরেডি বেশি চলে গেছে। কাস্টমার আসতেছে, ডিসপ্লে থেকে খুলে নিয়ে যাচ্ছে। কিন্তু ব্যবহার বিধি জানা না থাকায় এসি বিস্ফোরণে বড় দুর্ঘটনা ঘটছে। সম্প্রতি সাভারের গেন্ডা এলাকায় একটি কাপড়ের দোকানে এসি বিস্ফোরণে দগ্ধ হয়েছেন 2 জন। পরে চিকিৎসাধীন অবস্থায় তাদের একজন মারা যান। সক্ষমতার বাইরে বিদ্যুৎ সঞ্চালন, পুরাতন বা নিম্নমানের এসি ব্যবহার, দীর্ঘ সময় ধরে চালানো, নিয়মিত সার্ভিসিং না করানো সহ নানা কারণে ঘটে এমন বিস্ফোরণ, মনে করেন বিশেষজ্ঞরা। বিদ্যুতের লাইনগুলি আমাদেরকে প্রপারলি যে বিদ্যুতের লাইনটা ব্যবহার করা উচিত তার 1.5 থেকে 2 গুণ মাত্রার বৈদ্যুতিক তার ব্যবহার করা উচিত, যাতে কোনো কারণে লো ভোল্টেজের কারণে যদি হিটিং হয় সেটা আমরা প্রিভেন্ট করতে পারি। দ্বিতীয় হচ্ছে এসির কমন যে এয়ার ফিল্টারটা, এটাকে আমরা সবসময় পরিষ্কার রাখবো, তাহলে এসি নির্দিষ্ট সময়ে অন এবং অফ হবে, তাতে আমার কম্প্রেসারের উপরে চাপ পড়বে না এবং আমার এসিগুলি সঠিকভাবে পরিচালিত হবে। যদি এয়ার ফিল্টারটা পরিষ্কার ঠিকমতো না হয়, অ্যাটলিস্ট বছরে 2 বার অবশ্যই এই এসি মেনটেনেন্স করতে হবে। এটা নিজেরাই চেষ্টা করলে করা যায়। এবং আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে যখন প্রচুর লোডশেডিং হয় এই সময় আমরা এসি ব্যবহার না করি, কারণ যখন অতিরিক্ত লোডশেডিং হয় তার মানে কি বিদ্যুতের লোড অনেক চাহিদা বেশি, তখন আমরা আমাদের চাহিদাটা যদি কমিয়ে নিই তাহলে লো ভোল্টেজের সমস্যাটাও হবে না, এসি নষ্ট হয়ে যাওয়া, কম্প্রেসারের ক্ষতি হওয়া, এসব সমস্যা থেকে আমরা মুক্ত হব। এসি ব্যবহারে দুর্ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্কতার বিকল্প নেই, মনে করেন সংশ্লিষ্টরা। মাছরাঙা নিউজ ডেস্ক।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নবনিযুক্ত 3 বিচারপতি। সকালে বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান বিচারপতি মোহাম্মদ আব্দুল আজিজ, বিচারপতি মোহাম্মদ শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন। এ সময় বঙ্গবন্ধু ও সকল শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এদিকে সুষ্ঠু পরিবেশ রক্ষা করে পরিকল্পিত নগরী গড়ে তুলতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডক্টর মোহাম্মদ ছিদ্দিকুর রহমানও টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে দেশের বিভিন্ন জেলায় প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। দুপুর থেকে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জেলা সদর, গৌরীপুর ও মুক্তাগাছা উপজেলা নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক দেওয়া হয়েছে ভোলা সদর, দৌলত খান ও বোরহানুদ্দিন উপজেলার প্রার্থীদেরও। আজ নোয়াখালীর সেনবাগ, সোনাইমুড়ি ও চাটখিল উপজেলায় চূড়ান্ত 31 জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। চাঁদপুর সদর, হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার 24 জন প্রার্থী পেয়েছেন প্রতীক। যশোরে প্রতীক নিয়েছেন 3 উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের 30 প্রার্থী। প্রতীক বরাদ্দ দেওয়া হয় নড়াইল, গাইবান্ধা ও খাগড়াছড়ির বিভিন্ন উপজেলায়। 21শে মে অনুষ্ঠিত হবে উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপে নির্বাচন। নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, এবারের উপজেলা নির্বাচনে মন্ত্রী, এমপি সহ প্রভাবশালীরা কোনো প্রভাব বিস্তারের চেষ্টা করলে তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। সকালে ষষ্ঠ উপজেলা নির্বাচন উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলার সব প্রার্থীদের সাথে এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি। নির্বাচন কমিশনার জানান, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে কোনো অন্যায় বা পেশি শক্তির কাছে নতি স্বীকার করবে না নির্বাচন কমিশন। স্থানীয় সরকার বিভাগের পরিচালক পারভেজ রায়হানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য দেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আনিসুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ আসাদুজ্জামান, পুলিশ সুপার আকবর আলী মুন্সি সহ বিভিন্ন উপজেলার প্রার্থীরা। যে ওনারা যদি ওনাদের পদের প্রভাব খাটাতে চান, এইটা আমরা খাটাতে দিচ্ছি না, দেব না। এই ব্যাপারে আমরা কঠিন অবস্থানে থাকব, আসি এবং থাকব। আমরা কিন্তু কোনো ধরনের অন্যায়, কোনো ধরনের পেশি শক্তি, কোনো ধরনের খারাপ যা কিছু ইলেকশনে ঘটাতে পারে এগুলো কিন্তু প্রত্যেকটা জায়গায় আমরা অ্যাড্রেস করেছি এবং প্রত্যেকটা জায়গায় আমরা অনেক শক্ত থেকেছি। আমরা সেই শক্ত মানসিকতায় আছি, এখনও এই ব্যাপারে আমরা শক্ত, আমরা অনমনীয়, আমরা অন্যায়কে কোনোভাবে প্রশ্রয় দেব না। ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে গোপালগঞ্জের সকল প্রার্থীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে। বেলা 12টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। এ সময় নির্বাচনী আচরণবিধি সম্পর্কে আলোচনা করা হয়। এছাড়া সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে সব ধরনের প্রস্তুতির কথা জানানো হয়। কুষ্টিয়ায় পারিবারিক কবরস্থানে মাছরাঙা টেলিভিশনের সহকারী প্রযোজক শাহিনুজ্জামান শাহিনের দাফন সম্পন্ন হয়েছে। সকালে মা বাবার কবরের পাশে দাফন করা হয় তাকে। এর আগে সকালে নিজ গ্রামে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। গতকাল সন্ধ্যায় শেষবারের মতো শাহিনের মরদেহ আনা হয় কর্মস্থল মাছরাঙা টেলিভিশনে। সেখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় তার নিজ গ্রাম কুষ্টিয়ার সদরের আলামপুর দহকোলায়। মধ্যরাতে বাড়িতে মরদেহ পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্য ও কাছের মানুষ। গতকাল দুপুরে হঠাৎ অসুস্থ বোধ করায় মিরপুরের একটি হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 39 বছর বয়সী শাহিনুজ্জামান। হবিগঞ্জ, গোপালগঞ্জ ও পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 7 জন। এদের মধ্যে হবিগঞ্জে মারা গেছেন 5 জন, যাদের 4 জনই একই পরিবারের সদস্য। গতরাতে হবিগঞ্জের হরিটোলা এলাকায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে একটি প্রাইভেট কার দুমড়ে মুচড়ে যায়। পরে প্রাইভেট কারের ভেতর থেকে 5 জনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পটুয়াখালীর কলাপাড়া কুয়াকাটার মহাসড়কের 6 লেন এলাকায় পিকআপ মোটর সাইকেল সংঘর্ষে নিহত হন মোটরসাইকেল আরোহী সাইদুর। এছাড়া গোপালগঞ্জ টুঙ্গিপাড়া সড়কের এলজিএডি মোড়ে এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা লেগে নিহত হয় মোটরসাইকেল আরোহী এক কলেজ শিক্ষার্থী। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন এক স্কুল শিক্ষক।
ময়মনসিংহের ভালুকা উপজেলায় পেঁয়াজ সংরক্ষণাগার উদ্বোধন করেছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুস শহীদ। দুপুরে কেন্দ্রটি উদ্বোধন করে কৃষিমন্ত্রী বলেন, আধুনিক পদ্ধতিতে বছরব্যাপী পেঁয়াজ সংরক্ষণ ও আমদানি নির্ভরতা কমিয়ে ভোক্তাদের কাছে যৌক্তিক দামে ভালো মানের পেঁয়াজ সরবরাহ করা হবে। অনুষ্ঠানে নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে জায়ান্ট এগ্রো প্রসেসিং লিমিটেডের উদ্যোগে অনুষ্ঠানে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইরমা ভ্যান ডোরেন, জায়ান্ট এগ্রো প্রসেসিং এর এমডি ফিরোজ হাসান, কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ডক্টর শেখ মোহাম্মদ বখতিয়ার বক্তব্য রাখেন। 5 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে কাল জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা 6টায়। চট্টগ্রাম থেকে নাজমুল সাদেকের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রবিউল টিপু। কার হাতে উঠবে এই ট্রফি? 5 ম্যাচের টি-20তে নিজ মাঠে বাংলাদেশি ফেভারিট, কিন্তু ভুলে গেলে চলবে না 2022 সালে সবশেষ টি-20 সিরিজে টাইগারদের 2-1 ব্যবধানে হারিয়েছিল জিম্বাবুয়ে। তাই সিরিজের আগে ট্রফির সমান দাবিদার দুই দলই। বিশ্বকাপে সুযোগ না পাওয়া জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দলের নির্ভর থাকার কথা থাকলেও লিটন শান্তদের অফ ফর্ম নিয়ে চিন্তিত টিম ম্যানেজমেন্ট। এছাড়া সিরিজের শুরুর দিকে নেই সাকিব, মুস্তাফিজ, আবার ইনজুরির কারণে ছিটকে গেছে সৌম্য সরকার। এমন বাস্তবতার পরও সিরিজ জিততে প্রত্যয়ী টিম টাইগার। এই সিরিজে দল নিয়ে কোনো পরীক্ষা নিরীক্ষা করতে চান না অধিনায়ক শান্ত। এক্সপেরিমেন্ট করার প্রয়োজন হবে না এই কারণে যে 15টা প্লেয়ার এখানে আছে সবাই ক্যাপাবল ওই টিমকে হারানোর জন্য। সো প্রস্তুতি বলবো না, আমি বলবো যে প্রিপারেশন সুন্দর, আমরা কিভাবে কোন কোন জায়গায় আমরা অনেক কনফিডেন্ট নিয়ে ওয়ার্ল্ড কাপে যেতে পারি। সিরিজ জয়ে তরুণদের উপরই ভরসা রাখতে চান অধিনায়ক। রিশাদ জাকেররাও চাইবে ছন্দে থেকেই স্পটলাইট নিজেদের দিকে নিতে। এছাড়া দলে নেওয়া হয়েছে ঢাকা লিগে ভালো খেলা পারভেজ হোসেন ইমন ও সাইফুদ্দিনকেও। লোয়ার মিডল অর্ডার বা লোয়ার অর্ডারে যারা ব্যাটিং করে, তাসকিন, তানজিদ সাকিব, সাইফুদ্দিন, রিশাদ, ইভেন শরীফুল, সবাই কিন্তু মোটামুটি ব্যাটিং করতে পারে। সো কম্বিনেশন ওয়াইজ খুব ভালো একটা অবস্থানে আমরা আছি। অবশ্যই সাইফুদ্দিনের জন্য একটা বড় অপরচুনিটি, ও যদি ম্যাচ খেলার সুযোগ পায় অবশ্যই টিমের জন্য ভালো হবে, এবং ও যদি ওর সেরাটা দিতে পারে অবশ্যই টিম হেল্পফুল হবে। এদিকে সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে 2-1 ব্যবধানে সিরিজ হারলেও লড়াকু নৈপুণ্য দেখানো জিম্বাবুয়ে এই সিরিজের আগে দারুণ আত্মবিশ্বাসী। সিরিজ জয়ের আশা করছে তারাও। We have come here with the right mindset and we've come here preparing really well for the series. So inshallah we have come here to win as well, and so is Bangladesh. আসরের প্রথম 3টি ম্যাচ হবে চট্টগ্রামে, শেষ 2টি ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। নাজমুল সাদেকি, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম। মাছরাঙ্গা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। দেশের পশ্চিমাঞ্চলে চলছে তাপদাহ, অন্যদিকে পূর্বাঞ্চলের অনেক স্থানে বৃষ্টি, বজ্রপাতে 3 জেলায় অন্তত 5 জনের মৃত্যু। গ্রীষ্মে খুলনা মহানগরীতে নেমেছে পানির স্তর, শহরের বেশিরভাগ নলকূপ অকেজো, সুপেয় পানির সংকটে মানুষ। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে বিভিন্ন জেলার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ, ভোট 21শে মে। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙ্গা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।